আসসালামু আলাইকুম। শিমুল মিলন নফরত স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর ফিনান্সিয়াল ব্যাংকিং নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে দশম অধ্যায়ের দ্বিতীয় অংশ। এক কথায় দশম অধ্যায়ের নাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নিয়ে এর আগে তোমাদের ক্লাস একটা হয়েছে, রিভিশন ক্লাস। আজকে বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় অংশ রিভিশন ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আমরা দেখবো যে আজকে আমাদের আলোচনার বিষয় থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো। এক কথা শিখন ফলটা আজকে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস জানতে পারবো। তহবিলের উৎস মানে বাণিজ্যিক ব্যাংক যে মূলধন নিয়ে বা তহবিল নিয়ে কাজ করে সেটার উৎস থেকে সেটা আমরা জানতে পারবো। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস জানতে পারবো। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। চার ধরনের উৎস আছে, মানে চারটা উৎস আছে বাণিজ্যিক ব্যাংকের, সেটা আমরা দেখবো। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সমূহ দেখবো, বাণিজ্যিক ব্যাংকের খরচের খাত দেখবো। তাহলে এই তিনটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা হবে। তো আলোচনার শুরুতে আমরা যেটা জানবো যে আমরা জানি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয় সেটা বাণিজ্যিক ব্যাংক, এটা আমরা গত ক্লাসে জানতে পেরেছি। তাহলে এই ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসটা দেখব। তহবিলের উৎসে আমরা প্রথমে যেটা দেখবো যে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধনটা কি জিনিস? যে মূলধন তোমার মালিক পক্ষ থেকে বা শেয়ার হোল্ডারদের থেকে আসে সেটাকে বলা হয় পরিশোধিত মূলধন। এক কথায় ওই ব্যাংকের যে মালিক, যারা মালিক তাদের যে মূলধনটা বিনিয়োগ করে সেটাকে বলা হয় পরিশোধিত মূলধন। এই আমি এখানে মালিকের ছবি দিয়েছি, দেখো এই মালিকের ছবিটিতে বুঝতে পারছো পরিশোধিত মূলধনটা হচ্ছে মালিক কর্তৃক যে মূলধনটা আসে সেটা সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলটা কি? যে তহবিল সংরক্ষিত তহবিল আলোচনা করতে গেলে তোমাদের যে জিনিসটা জানা লাগবে যে যখন কোন প্রতিষ্ঠান মুনাফা ঘোষণা করে বা লভ্যাংশ ঘোষণা করে তখন ওই লভ্যাংশটা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করা হয় কেন? ভবিষ্যতে মূলধন হিসাবে বিনিয়োগ করার জন্য। তো ভবিষ্যতে মূলধন হিসাবে বিনিয়োগ করার জন্য লভ্যাংশের যে পরিমাণ অংশ সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত তহবিল বলে। তো আমরা এই সংরক্ষিত তহবিল থেকেও ব্যাংক সংরক্ষিত তহবিল থেকেও মুনাফা অর্জন করে থাকি। তারপর কি আমানত? আমানতটা কি? আমাদের ব্যাংকে যে বিভিন্ন ঋণ, আমাদের ব্যাংকে যারা সঞ্চয় করে, বিভিন্ন যে আমাদের গ্রাহক আছে ব্যাংকের, এই ব্যাংকে যারা সঞ্চয় করে বা ব্যাংকে আমানত হিসাবে যারা টাকা রাখে সেই টাকাগুলো বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটা অন্যতম উৎস। কারণ এইখান থেকে হিউজ পরিমাণ টাকা পায়, যেটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে লভ্যাংশ পায় বা মুনাফা পায়। তারপর কি ধার গ্রহণ, এটা হচ্ছে অপশনাল একটা উৎস। যদি এই তিনটা তহবিল উৎস থেকে তহবিল সংগ্রহ করা কোন ব্যাংকের জন্য কঠিন হয়ে যায় বা এই তিনটা থেকে আর তারা তহবিল সংগ্রহ করতে পারছে না, তখন তারা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়। তো এই ধার গ্রহণটা মানে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে ধার নিয়ে তহবিল সংগ্রহ করে। তাহলে এই চারটা হচ্ছে তহবিলের মূল উৎস। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয় সমূহ। বাণিজ্যিক ব্যাংকের আয় সমূহের মধ্যে প্রথমেই যেটা আছে এক নম্বরে সেটা হচ্ছে ঋণের সুদ গ্রহণ। আয় বলতে কি বোঝায়? যে বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতগুলো থেকে আয় করে, মুনাফা করে, সেটাকে বলা হচ্ছে আয়। তাহলে প্রথমে যেটা আসছে ঋণের উপর সুদ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক যে ঋণগুলো জনগণের মাঝে দেয় সেই ঋণের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কিছু মুনাফা বা সুদ নেয়। সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস আমরা ধরতে পারি। বলছে কি ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক উৎপাদনমুখী কাজে সহায়তা করে। ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের একটা উৎস। তারপরে দুই নম্বরে কি বিনিয়োগ। বিনিয়োগ কি? এই যে শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটিজ। বলছে শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটিজ ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। ব্যাংক সাধারণত বিভিন্ন সময় বাজারে শেয়ার ছাড়ে, তারপর ঋণপত্র বিক্রি করে, সরকারি সিকিউরিটিজ, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার পর সেখান থেকে কিছু মুনাফা অর্জন করে। সেটাও হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা আয়ের উৎস। তারপরে আসে কি
বিল বাট্টাকরণ। বিল বাট্টাকরণটা কি হচ্ছে? ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসায় বাণিজ্যে সহায়তা করে থাকে। তাহলে বাট্টাকরণটা কি? ধরো একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান বাকিতে কারোর কাছে পণ্য বিক্রি করেছে। এখন এই বাকিতে পণ্য বিক্রি করার পর তাদের মধ্যে একটা বিল তৈরি হয়েছে। বিলটা এরকম যে একটা কাগজে বা একটা দলিলে একটা জিনিস হয়েছে যে দুই পক্ষের একটা চুক্তি হয়েছে যে আমি আপনাকে 10 লক্ষ টাকার পণ্য বাকিটা আপনাকে দিলাম, সেই টাকাটা আপনি আমাকে 3 মাস পর পে করবে। তাহলে একটা দুজনের মধ্যে একটা বিল তৈরি হবে এবং সেই বিলটা একটা ব্যাংকের মাধ্যম দিয়ে হবে। এখন মনে করো তুমি কোম্পানির মালিক, আমি হচ্ছি গ্রাহক, তাহলে আমি বাকিতে পণ্য ক্রয় করলাম তোমার কাছ থেকে এবং আমাদের মাঝখানে এই বিলটা তৈরি করার ক্ষেত্রে একটা ব্যাংকে স্বর্ণাপন্ন হলাম। এখন কোন কারণে তোমার টাকাটা দরকার, 10 লক্ষ টাকা তোমার দরকার, কিন্তু তুমি আমার কাছ থেকে 3 মাস আগে কিন্তু টাকাটা পাবা না। এখন তোমার যেহেতু টাকাটা 1 মাস পরেই দরকার, এখন তুমি কি করবা? তোমার যে বিলটা তৈরি করা আছে এই বিলটা তুমি ব্যাংকের কাছে উপস্থাপন করবা, দিয়ে বলবা যে এই টাকাটা আমার 3 মাস পর পাওয়ার কথা, কিন্তু ওই টাকাটা আমার এখন দরকার। যেহেতু ব্যাংক তোমাকে ওই 10 লক্ষ টাকা অগ্রিম 2 মাস আগেই দিয়ে দিবে, কারণ ব্যাংক কিন্তু ওই ব্যক্তির কাছে বা আমার কাছ থেকে 3 মাস পর পাবে, আরো 2 মাস পর পাবে, তাহলে আমাকে অগ্রিম দিচ্ছে, তার বিনিময়ে তো ব্যাংক কিছু নিবে, দিবে না? তখন কি করবে? ওই 10 লক্ষ টাকার উপর 2% বা 3% বাট্টাকরণ করবে, মানে কেটে নিবে। কারণ সে 2 মাস আগে ওই ব্যক্তির হয়ে টাকাটা সে পরিশোধ করলো। 10 লক্ষ টাকা যে 2 মাসের জন্য সে পরিশোধ করলো, এটা তো তার একটা বেনিফিট দরকার বা তার একটা পার্সেন্টেজ দরকার, এই জন্য 2% বা 3% সে বাট্টাকরণ করবে। এটাকে বলা হচ্ছে বিনিময় বিজ্ঞাপন। এই থেকেও ব্যাংক বিভিন্ন সময় আয় করে থাকে। তারপরে কি? প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশনটা কি বলছে? বাণিজ্যিক ব্যাংক চেক, বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে, মানে বিনিময়ের মাধ্যম হিসেবে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে। এই যে চেক, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, লেটার অফ ক্রেডিট, এই সব যে বিনিময় মাধ্যমগুলো আছে এগুলা ব্যবহার করে থাকে। এই যে সার্ভিসটা দেয় এর বিনিময়ে কিন্তু ব্যাংক কিছু সার্ভিস চার্জ পায়। এই যে সার্ভিস চার্জটা, সেটা হচ্ছে ব্যাংকের একটা আয়ের উৎস। তারপর কি? প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র যেটাকে ইংলিশে বলা হয় লেটার অফ ক্রেডিট, বলছে প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারকদের আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকে। এক কথায় তুমি বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করবা, এখন এই পণ্য ক্রয় করার সময় তোমার যে টাকাটা ওই কোম্পানিকে পেমেন্ট করা লাগবে, সেই টাকাটা তোমার এখন দেওয়া সম্ভব না। তখন তুমি একটা ব্যাংকে স্বর্ণাপন্ন হবা, স্বর্ণাপন্ন হয়ে তার ওই ব্যাংকের সাথে চুক্তি করে একটা প্রত্যয়পত্র তৈরি করবা। ব্যাংক তোমার পক্ষ থেকে ওই পণ্যের মূল্যটা ওই কোম্পানিকে, দেশের বাইরে যে কোম্পানি আছে সেই কোম্পানিকে পে করবে এবং তুমি সেইটা একটা নির্দিষ্ট সময়ের পর, যেভাবে চুক্তি হবে সেই সময় নির্দিষ্ট সময়ের পর ব্যাংকে পে করবা। তাহলে আমরা প্রত্যয়পত্র কি জিনিসটা কি সেটা আমরা জানতে পারলাম। প্রত্যয়পত্রকে আমরা ইংরেজিতে লেটার অফ ক্রেডিট বলি, সেটা আমরা জানতে পারলাম, যেটাকে সংক্ষেপে বলা হয় এলসি। এবার আমরা দেখবো যোগাযোগ। বলছে কি? দেখো, বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অনুরোধে বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে। ব্যাংক অনেক সময় তাদের মক্কেলকে অন্যান্য কোনো প্রতিষ্ঠানের সাথে একটা যোগাযোগ বা একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু কমিশন বা কিছু কমিশন তারা আয় করে, সেটাও একটা বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। তারপরে কি? লকার ভাড়া। লকার ভাড়াটা কি? যে ব্যাংকের একটা লকার থাকে, সেই লকারে সাধারণ জনগণ বা গ্রাহকরা তাদের লকারে মূল্যবান জিনিসপত্র রাখে, সংরক্ষিত রাখে, যেমন ধরো গহনা, তারপর সার্টিফিকেট, জমির দলিল, এইগুলা তুমি যদি মনে করো যে তোমার বাসায় রাখাটা সিকিউর না, হারাই যেতে পারে, তাহলে তুমি ব্যাংকে তাদের দিতে পারো। তখন যখনই তুমি এটা ব্যাংকে দিয়ে দিবে, তখন ওই জিনিসটার পুরো দায়ভার ব্যাংকের উপর থাকবে। ওটা হারাই যাওয়ার কোনো টেনশন থাকবে না, ওটা নষ্ট হয়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না, তুমি যেইভাবে দিবা সেইভাবে জিনিসটা ফেরত পাবা। তো তার বিনিময়ে তোমাকে ব্যাংকে কিছু কমিশন বা সার্ভিস চার্জ দেওয়া লাগবে। এই যে যারা লকারের মধ্যে বা জিনিসপত্র রাখে, তাদের ওই লকার ভাড়া বিনিময়ে বা লকারের বিনিময়ে যে ভাড়াটা ব্যাংকে পরিশোধ করে, এটাও একটা ব্যাংকের আয়ের উৎস। তারপর প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব মানে কি? ব্যাংক অনেক সময় কি করে, তারা অন্যান্য
প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য বা অন্যান্য তোমার হয়ে ব্যাংক অনেক সময় বিভিন্ন কাজ করে দেয়, তার বিনিময়ে সে কিছু কমিশন বা সার্ভিস চার্জ নেয়। তাহলে ব্যাংক যখন তোমার হয়ে কোনো জায়গায় প্রতিনিধিত্ব করবে এবং তার বিনিময়ে যে সার্ভিস চার্জটা নিবে সেটাও একটা ব্যাংকের আয়ের উৎস। তারপরে আসে কি শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা। একটা কোম্পানি আর একটা শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় হয়, তাহলে এর মাঝখানে এই যে টাকা লেনদেনের জন্য ব্যাংক থাকে। প্রত্যেকটা শেয়ারের মাঝখানে কিন্তু ব্যাংক থাকে, ব্যাংক ছাড়া শেয়ার লেনদেন করা যায় না। তাহলে এই শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা করার মাধ্যমেও ব্যাংক অনেক সময় আয় করে থাকে। বৈদেশিক বিনিময়, বৈদেশিক কিছু বিনিময়ের মাধ্যম বা টাকা কনভার্ট করা, ডলার থেকে টাকায় পরিশোধ করা, এই ক্ষেত্রেও ব্যাংকের কিছু আয় হয়। আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাংকের কিছু আয় হয়। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো কি কি। এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের খরচের খাত বা ব্যয়ের খাতটা দেখবো। বলছে মক্কেলের আমানতের উপর সুদ প্রদান। যেমন বাণিজ্যিক ব্যাংক তার ঋণ দেওয়ার বিপরীতে তারা সুদ নেয়, ঠিক তার সেই রকমই বিপরীত যদি চিন্তা করা যায় যে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকে টাকা রাখে তাদেরকে ব্যাংকে সুদ দিতে হয়, গ্রাহককে সুদ দিতে হয়, তাহলে এটা তাদের একটা খরচের খাত। তারপর কি কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর সুদ প্রদান। আমি যে দেখালাম না বাণিজ্যিক ব্যাংকের যে তহবিলের উৎস চারটা, তার মধ্যে একটা ধার গ্রহণ ছিল। মানে কোন ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার গ্রহণ করে, তার বিপরীতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে কিছু সুদ দিতে হয় বা কিছু লাভ দিতে হয়, সেটাও একটা বাণিজ্যিক ব্যাংকের বাইরের খাত বা খরচের খাত। তারপর কি অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে গৃহীত ঋণের উপর সুদ প্রদান। যেমন যদি সে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নাই তাহলে তার বিপরীতে সুদ দিতে হবে। ঠিক অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে, মনে করো এশিয়া ব্যাংক মার্কেটাল ব্যাংক থেকে কিছু টাকা ধার নিল, তার ব্যাংক এখন মার্কেটাল ব্যাংক এফডিএম থেকে ধার দিবে, তার বিনিময়ে কিছু সে সুদ নিবে, তো সেটাও একটা বাণিজ্যিক ব্যাংকের খরচের খাত। তারপর কি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বা বোনাস প্রদান। ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে প্রতি মাসে বেতন ভাতা দেওয়াটাও একটা ব্যাংকের খরচের খাত। তারপর কি পরিচালক ও ব্যবস্থাপকের ভাতা। পরিচালকের ব্যবস্থাপকের নির্দিষ্ট ভাতা থাকে এবং সেটা একটা বিশাল অঙ্কের খরচ, সেটা হচ্ছে ব্যাংকের একটা খরচের খাত। আরো কিছু খরচের খাত আছে। বলছে নিরীক্ষকের বিল। কেন্দ্রীয় ব্যাংক থেকে অনেক সময় ব্যাংকের কার্যক্রম যাচাই বাছাই করার জন্য নিরীক্ষক আসে, তো তাদের সেই নিরীক্ষকদের কিছু টাকা দিতে হয়। এই নিরীক্ষকের দিতেও ব্যাংকের একটা খরচ। তারপর কি অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ। অনেক সময় অনেক ঋণ গ্রাহকদের দেওয়ার পর ওই ঋণ ফেরত পাওয়া যায় না, তখন গ্রাহকদের বারবার নক করার পরেও যখন সে দিতে পারে না বা দিতে অক্ষম হয়, তখন ব্যাংক কি করে, বাণিজ্যিক ব্যাংক তখন আইনের আশ্রয় নেয়। আদালত কেস হয়, মামলা মোকদ্দমা হয়, সেইটা মেনটেন করার ক্ষেত্রে খরচ আছে, সেইখানেও কিছু খরচ হয়। তারপর অফিস ঘরের বা গুদাম ঘরের ভাড়া, অফিস ঘর বা কোনো বিল্ডিং ভাড়া নিয়ে একটা ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, সেটার একটা ভাড়া দিতে হয়, সেটা একটা খরচ। তারপর শুল্ক ও কর। শুল্ক ও করটা হচ্ছে যে ব্যাংকে যেমন যে আয় করে তার উপর কর দিতে হয়, ভ্যাট দিতে হয়, এই তাদের একটা খরচ। তারপর বিমা প্রিমিয়াম। ব্যাংক অনেক সময় তাদের প্রতিষ্ঠানের উপর বিমা করে, তো সেই বিমার একটা খরচ আছে, সেটাও ব্যাংকের একটা খরচের খাত। এই ছিল তোমাদের আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা: ব্যাংকের তহবিলের উৎস, ব্যাংকের আয়ের খাত বা আয়ের উৎস, আর ব্যাংকের খরচের খাত। আজকের আলোচনা এইটুকুই ছিল। চারটা প্রশ্ন আছে দেখবো আমরা। সংরক্ষিত তহবিল কাকে বলে? যখন কোনো লভ্যাংশ ঘোষণা করার পর লভ্যাংশের কিছু অংশ ভবিষ্যতের মূলধন হিসেবে ব্যবহার করার জন্য সংরক্ষণ করা হয়, তখন সেটাকে সংরক্ষিত তহবিল বলা হয়। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে? বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস কি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস হচ্ছে তোমার ঋণ দিয়ে তার বিনিময়ে সুদ নেওয়া। তারপর কি প্রত্যয়পত্রের ইংরেজি প্রতিশব্দ কি? প্রত্যয়পত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। এই ছিল আজকের মূল্যায়নের চারটা প্রশ্ন। আগামী দিন 10ম অধ্যায়ের উপর রিভিশনটা অপডেট নেওয়া হবে, তোমরা বাসায় সঠিকভাবে দিবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে এই আশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।